সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভির সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আনন্দের সাথে বলছি যে আজ আমাদের 12 বছরের শেষ শো। জি, 12তম বছরের এটা হবে লাস্ট শো। ইনশাল্লাহ নেক্সট শো হবে 13 ইয়ার্সের প্রথম শো। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে এই 12টি বছর ধরে আপনারা আমাদের সাথে ছিলেন এবং এই 12টি বছরে যার নামকরণে এই অনুষ্ঠানটি হয়েছে, যার জন্য এই অনুষ্ঠানটি, যাকে ছাড়া আমাদের এই অনুষ্ঠানটি কল্পনা করতে পারিনি, তিনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাজী আরিফ ভাই। চলুন দেখি কাজী ভাই কেমন আছেন। কাজী ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আশরাফ ভাই, ভালো আছি, আপনি কেমন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গুড। আপনার আজকে ডিফারেন্ট স্টাইলের ড্রেস আপ ভালো লাগছে। সুপ্রিয় দর্শক, আমি কাজী আরিফ আপনাদের পৃথিবীর যে প্রান্ত থেকে আপনাদের অনুষ্ঠানটি দেখছেন সবার প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে প্রোগ্রামটা শুরু করছি। আজকে প্রোগ্রামটাকে আমি এইভাবে ডিজাইন করেছি, আমি ইনজয়েন্টভাবে কথা বলবো, যেটা গত পর্বে বলেছিলাম। তো সেই ক্ষেত্রে যেসব নিউজ বুলেটিন কিছু বাকি ছিল গত সপ্তাহে এবং প্যারালিঙ্ক ধরে অন্য অন্য জিনিস, আবার পাশাপাশি তো আপনার সাথেই আছেন, তো সঙ্গে থাকবেন, কথা হচ্ছে। আশরাফ ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমরা যে কথা বলছিলাম যে 12 বছরের লাস্ট অনুষ্ঠানে, এবং এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, আরিফ ভাই বলেছেন। এবং এই 12টি বছর ধরে আমাদের যতগুলো প্রোগ্রাম হয়েছে, আলহামদুলিল্লাহ প্রত্যেকটি প্রোগ্রাম কিন্তু আমাদের চলে গেছে সোশ্যাল মিডিয়া, স্পেশালি ইন ফেসবুক এবং ইউটিউবে। আপনারা আমাদের প্ল্যাটফর্মে যে শুধু প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখলে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু চলে আসবে সেগমেন্ট বাই সেগমেন্ট। সো আপনারা এই অনুষ্ঠানগুলো যারা মিস করেছেন বা বিভিন্ন টপিকস নিয়ে যদি জানতে চান, তাহলে আমাদের প্রত্যেকটা টপিকস বাই টপিকস সেখানে কিন্তু উল্লেখ করা আছে। সো আপনারা কিন্তু কখনোই আমাদের এই অনুষ্ঠানগুলো মিস করছেন না। দর্শক, যারা আমাদের সাথে স্টুডিওতে সরাসরি ফোনে কথা বলতে চান, স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে ফোন করে আমাদের সাথে সরাসরি কথা বলুন। প্রশ্ন ছুড়ে দিন আরিফ ভাইয়ের কাছে, বিভিন্ন প্রশ্ন নিয়ে কথা বলুন। আপনাদের বিষয়, বিশেষ করে বাড়ি কেনা বেচা, লেটিং, সেলিং, বাইং, অল দোজ থিংস, কীভাবে অ্যাড ভ্যালু করবেন আপনার প্রপার্টিতে, অল দোজ থিংস ইউ ওয়ান্ট টু নো, give him a call and talk to Arif bhai. At the same time text করুন এবং ইমেল করুন। আমি চলে যাব আরিফ ভাইয়ের কাছে, দেখি যে আমাদের এই যে প্রত্যেকটি সেগমেন্টেই কিন্তু আপনাদের প্রায়োরিটি, বাট এর মাঝখান দিয়ে আমরা কিন্তু কিছু নিউজ বুলেটিন দিয়ে থাকি এবং সেই নিউজ বুলেটিনগুলো আরিফ ভাই কিন্তু নিয়ে আসেন এবং একে একে করে আপনাদের বলেন। আরিফ ভাই, আজকের নিউজ বুলেটিন। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রদর্শক, আমি প্রথম যেটা নিয়ে আসছি আপনাদের কাছে, আপনারা জানেন যে রেন্টার্স রাইট বিলটা অ্যাক্ট হতে যাচ্ছে 3 more days to go। তো 1 মে থেকে এটাকে অ্যাবলিশ করা হচ্ছে। সেক্ষেত্রে বিভিন্ন রকমের বিভিন্ন তথ্য দিয়ে আসছি আপনাদের কাছে তালে তালে। তো আমরা যারা পার্সোনালভাবে ল্যান্ডলর্ড আছি, প্ল্যান করছি যে টেনেন্টকে নোটিশ দিতে হবে সেকশন 21 বলে যেটাকে থাকে, সেটা কিন্তু 3 more days to go। আপনারা যদি কোনোভাবে চিন্তা করে থাকেন, আইদার নিজে অথবা আপনার এজেন্সি অথবা আপনি নিজেও সার্ভ করতে পারেন, তারপরে কিন্তু চলে আসছে ভিন্ন ফর্মেটে। এখন দেখা যাচ্ছে যে গভর্নমেন্টে যখন এটাকে বলেছিল যেটাকে করা হবে, সেক্ষেত্রে 43% নোটিশটা সার্ভ করা হয়েছে প্রচুর পরিমাণে। আমার ট্রেডেও আমি অসংখ্য দিতে হয়েছে বিভিন্ন কারণে, ল্যান্ডলর্ডের রিকোয়েস্টে বিভিন্ন জনের বিভিন্ন রকমের প্ল্যান। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটাকে কিভাবে আনুষঙ্গিক যে জিনিসগুলো থাকছে, শুধু সেকশন 21 বলে কথা না, তার পাশাপাশি থাকছে অন্য অন্য অনেক কিছু, যেগুলো আপনাদেরকে আমি ধাপে ধাপে বলেছি এবং আপনাদের কাছে আরও বিস্তারিতভাবে আসবে একটু পরে। থ্যাংক ইউ আশরাফ ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, যে কথা বলছিলাম যে আমাদের এই অনুষ্ঠানগুলো প্রত্যেকটি কিন্তু সোশ্যাল মিডিয়াতে আছে, আর সোশ্যাল মিডিয়া বলতেই সবচেয়ে বেশি যেটা আমাদের কাছে পরিচিত, বিশেষ করে এই আমাদের ফেসবুক এবং ইউটিউবে। দর্শক, ওখানে যে আপনারা আমাদের সাথে যুক্ত হতে হলে প্লিজ ফেসবুকে আমাদের সাথে যুক্ত হন। অন দ্য রাইট হ্যান্ড সাইড ইন দ্য কর্নার জাস্ট প্রেস thumbs up, then you will be connected with us. And YouTube
আমাদেরকে সাবস্ক্রাইব করুন এবং অন্যদেরকে জানান। বিশেষ করে এই 12 বছর যে মাইল ফলক আমরা আপনাদের সাথে ছিলাম, প্রতি সপ্তাহে চেষ্টা করেছি, অ্যাপার্ট ফ্রম সাম individual cases like COVID and others like Ramadan, আমরা কিন্তু সব সময় আপনাদের সাথে ছিলাম এবং এই সব সময় কিন্তু আপনারা আমাদের সাথে ছিলেন এবং সেই জন্যই কিন্তু আজ 12 বছর পরে চলে আসছি। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আমি এখন যে ডাটাটা নিয়ে আসছি সেটা থাকছে এভাবে যে আপনারা জানেন ইউকেতে গত 1 বছরের পিছনের স্ট্যাটিস্টিক্স দিয়ে কথা বলছি। তো সেক্ষেত্রে সেলসের পরিমাণ বাড়ি বিক্রি করার ক্ষেত্রে 6.7% ডাউন আছে মার্কেট থেকে কম্পেয়ার উইথ প্রিভিয়াস ইয়ার। তো এখানে যে জিনিসটা থেকে যায়, আমরা যারা স্টেট এজেন্সির বিজনেসে আছি, আমরা অনেক সময় তারা বিভিন্নভাবে ভ্যালু করতে যায় বাড়িতে করার ক্ষেত্রে এখানে ওভার ভ্যালু করা হয়, যেটাকে মানে বিক্রি হচ্ছে না। তো সেই হচ্ছে না, সেটা হচ্ছে স্টেট এজেন্সির ওভার ভ্যালু করার কারণে সেই ডাটার ইম্প্যাক্ট পড়ে ল্যান্ডলর্ডের বাড়ি বিক্রি করার ক্ষেত্রে। সেই বিক্রি করাটা এমন ধরনের হতে পারে যে আপনি কোন কারণে করছেন, কীভাবে করছেন, কেন করছেন। তো এখানে অ্যানালাইসিস যদি আসি এভাবে, তখন বলা যায় যে এই 6.7% এমনি ডাউন ছিল, আবার এটার সাথে সাথে থাকছে যে ওভার ভ্যালুর কারণে এটা ডিসপিউট হচ্ছে। তো যাই হোক, এটা ছিল আরেকটি আপডেট আপনার কাছে তুলে ধরা। আচ্ছা ভাই, ব্যাক টু ইউ। সার্টেনলি। দর্শক, আমাদের এখানে আমরা কিন্তু গত 12 বছরে more than 87, I think is about more than 87 গেস্ট আমরা নিয়ে এসেছি এবং more than 100 টপিকস নিয়ে আমরা কথা বলেছি এবং এই প্রত্যেকটা টপিকসে বিভিন্ন ধরনের তথ্য দিয়েছেন আরিফ ভাই এবং সেই তথ্যগুলো আপনাদের কমিউনিটিতে যারা আছেন তাদের বিশেষভাবে কাজে লেগেছে এবং আপনারা সেটার ফিডব্যাক দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং যে আমাদের যে এক্সপার্টিস আমরা ধরে নিয়ে আসি বিভিন্ন সময়ে এবং তারা তাদের কিন্তু এক্সপার্টিস আপনাদের সাথে শেয়ার করেছেন। আমাদের প্রচুর এই 12 বছরে প্রচুর নিউ বায়ার্স হুইচ ইজ ফার্স্ট টাইম বায়ার্স, তারা আমাদের সহযোগিতা নিয়ে কিন্তু তারা বাড়ি কিনেছেন। সো আপনারা কিভাবে বাড়ি কিনবেন, যারা নতুনভাবে চিন্তা করছেন কিভাবে বাড়িতে অ্যাড ভ্যালু করবেন এবং বাড়ির রেন্ট নিয়ে কিভাবে কথা বলবেন, কি করতে হবে, সব কিছু বিষয় নিয়ে আরিফ ভাইয়ের সাথে কথা বলতে পারেন। আরিফ ভাই, আপনার উপর সবকিছু চাপিয়ে দিচ্ছেন, কিন্তু কথা হচ্ছে যে ব্রেক টাইম কতক্ষণ জানতে হবে প্লিজ। 2 মিনিটস। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে রেন্টার্স রাইট বিলটা যে অ্যাক্টিভ হলো, সেক্ষেত্রে থেকে যায় কথাগুলো পাশাপাশি যে বিভিন্ন রকমের যে এগ্রিমেন্টগুলো থাকে, এএসটিকে আমরা যেটাকে বলে থাকি, এএসটিটা অ্যাসিওর্ড সেটেলড টেনেন্সি এগ্রিমেন্ট, এটা মাঝখানে যখনই কোনো ইয়ারে পড়ুক না পড়ুক, এটা কিন্তু অটোমেটিকভাবে এটা চলে যাবে ওই ফরম্যাটে যেটা রেন্টার্স রাইটের আওতা আনা হয়েছে, পিরিয়ডিক টেন্ডেন্সিতে চলে যাবে। তো সেই ক্ষেত্রে যাচ্ছে যে এভাবে যে আপনাকে সেই ক্ষেত্রে নতুন করে কোনো এগ্রিমেন্ট করতে হচ্ছে না, আপনি পড়ে যাচ্ছেন যে টেনেন্ট হিসেবে, ল্যান্ডলর্ড হিসেবে, এজেন্সি হিসাবে, তখন আপনাকে নতুন করে করতে হচ্ছে না। তো এইখানে জিনিসটা থাকবে এভাবে যে ল্যান্ডলর্ড বিশেষ কারণে যদি বাড়ি বিক্রি করতে যায়, এখানে রেন্ট কন্ট্রোল বলে যে কথাটা থাকছে, যেটাকে ইনজেক্ট করা হবে। অনেক সময় আছে যে এজেন্সি এবং ল্যান্ডলর্ড হঠাৎ করে দাম বাড়ায় দিচ্ছে আমার রেন্ট রিভিউর সময়। তো সেক্ষেত্রে দেখা যাবে যে এই রেন্ট কন্ট্রোলটাও কিন্তু পাশাপাশি থেকে যাচ্ছে। এই থাকার প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন টাইপের প্রেক্ষাপট। আমি একটা ট্যাক্স নিচ্ছি, সেটা হচ্ছে আমাকে একজন জানতে চেয়েছেন এভাবে যে লজার এগ্রিমেন্টটা কি হবে। তো লজার এগ্রিমেন্টটা হচ্ছে আপনি নিজে বাড়িতে থাকছেন, সেখানে লজার থাকছে, আপনি ভাড়া দিয়েছেন, সেটাকে আপনি এগ্রিমেন্ট করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু এটার কিন্তু চেঞ্জ আসছে না। যেহেতু আপনি লজারকে ভাড়া দিয়েছেন, সেক্ষেত্রে এই আপনার সেকশন 221 আওতা কিন্তু পড়ছে না। তো যাই হোক, এটা ছিল আপনাদের যে একজন টেস্ট করেছেন কিছুক্ষণ আগে, তার কাছে মানে পৌঁছে দিলাম জিনিসটি। চলে আসছি আশা ভাই। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের ছোট্ট একটি ব্রেকে চলে যেতে হচ্ছে। ব্রেক থেকে এসে আবার আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো এবং সে আপনারা আপনাদের প্রত্যেকটি প্রশ্ন রেডি করে রাখুন। গিভ আস এ কল, টক টু আরিফ ভাই এবং জেনে নিন আপনার স্বপ্নের প্রশ্নটির উত্তর। ধন্যবাদ।
সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি নিয়ে সমস্ত কথাবার্তা বলার জন্য আরিফ ভাইয়ের সাথে। দর্শক, আমরা যে কথা বলছিলাম যে আমাদের এই বর্তমানে যে রুলস চেঞ্জ হচ্ছে রিগার্ডিং দিস 1st of May থেকে, সেই মে থেকে 170 more new rules are coming. So অনেকেই প্রশ্ন করছেন যে এই 170 রুলস হাউ উই ক্যান ডু। আরিফ ভাই, এই 170 রুলস যারা বলছে যে আমরা কিভাবে জানবো, কিভাবে করব, ছোট্ট করে যদি আপনি বলতেন। এটা আসলে সত্য কথা বলতে কি, আসলে এটা জিনিসটা এমন ভাবে আসছে, পর্যায়ক্রমিক ভাবে হবে, এক একটা ভাগে ভাগে। এখানে প্রপার্টি ল লেজিসলেশনগুলো, কমপ্লায়েন্সেসগুলো এইভাবে থাকে, ধাপে ধাপে আসে। ধাপে ধাপে আসা প্রেক্ষাপটে ডেডলাইন করে করে আসছে, এটা এখন করা যাবে, এটা করা যাবে না, এটা হবে না, HMO লাইসেন্স বলেন, XYZ, সো মেনি থিংস। তো এগুলো প্রেডিক্ট করা হচ্ছে যে এরকম ধরনের রুলসগুলো আসছে এই বছরে। তো সেখানে ভ্যারাইটি টাইপ অফ থিংস আর দেয়ার, এটা আপনার ছোট্ট করে বলা যাবে না। আচ্ছা, আমি আপনার কথা থেকে যেটা স্পেসিফিক হলে আমি তখন কিছু বলতে পারবো। আচ্ছা, যেটা বুঝলাম যে ইট ডাজন্ট কামিং ইন ওয়ান গো 170, ধাপে ধাপে আসবে, সিকোয়েন্সিয়াল ওয়েতে এটা আসবে। সো দর্শক, আপনারা যেটা বুঝতে পারলেন যে একসাথে এইভাবে 170 রুলস আসছে না, প্রয়োজনের তাগিদে এটা চেঞ্জ হবে এবং সেইভাবে স্লোলি ইট উইল মুভ। সো আমরা তো আছি। আমি কিন্তু সবসময় বলবো যে এই গত এক সপ্তাহে কি নতুন কি রুলস আসছে। আরিফ ভাই, আপনাকে কিন্তু আপডেটেড হতে হবে সবসময়। এখন আপডেটের পাশাপাশি রুলস দিয়ে তো কথা না, আবার অনেক নিউজ বুলেটিনের সাথে সাথে অনেক সময় টপিকস দিয়ে কথা, তারপরে আসছে যে আপনার গেস্ট নিয়ে কথা আসে। তো এখন আসছে যে 3 বছর আগে যে প্রোগ্রাম করেছি, আবার 3 বছর পর প্রোগ্রাম হচ্ছে, আবার সামনে হবে। এখন দর্শকদের রিকোয়েস্টও থাকে মাঝে মাঝে, টিপস অ্যাডভাইসের মতো অনেকে আবার চান এইভাবে জানতে শুনতে, তখন বলার চেষ্টা করি মোটামুটি ভাবে, যখন সিলেক্টেড ভাবে করা হয় যে না এই টপিকসে কথা বলবো। সার্টেনলি। আপনি গত সপ্তাহে বলেছিলেন যে অনেকে জানতে চেয়েছে যে আমার বর্তমানে কারেন্ট সিচুয়েশনে আরিফ ভাই, যে আমাদের USA, ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে আমাদের ইউকে মার্কেটে, প্রপার্টি মার্কেটে কি ধরনের প্রভাব পড়ছে? এটা একটুখানি বলেছিলাম গত পর্বের, যেটা থাকছে যে প্রভাবটা এরকমভাবে আসছে যে আমরা যারা আছি, স্পেশালি ব্রিটিশ বাংলাদেশি এবং যারা বাই-টু-লেট ল্যান্ডলর্ড আছে, ওভারসিজে ইনভেস্ট করছি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ বাংলাদেশি আছেন, ব্রিটিশ বাংলাদেশি আছেন, তাদের প্রচুর প্রপার্টিজ আছে দুবাইতে। তো দুবাইতে থাকছে। এখন এই যুদ্ধটা আনএক্সপেক্টেডভাবে যেভাবে চলছে, যেভাবে থাকছে, থামছে, কতখানি কি হবে না হবে, সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেলে ভাবছে। তখন দেখা যাচ্ছে কি যে এই যুদ্ধের কারণে মর্গেজ রেটটা, মানে যেটা প্যাকেজ ডিল থাকে আর কি, বিভিন্ন হাই স্ট্রিট ব্যাংক, বিল্ডিং সোসাইটি যারা দিচ্ছে, তো প্যাকেজের মধ্যে বিভিন্ন রকম ডিল ফার্স্ট টাইম বায়ারদের জন্য, বাই টু লেটের ক্ষেত্রেও আছে। তো ব্যাংক অফ ইংল্যান্ডের বেস রেটটা কিন্তু সেম থেকে গেছে গত টার্মে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে থেকে যাওয়ার পরেও, যেটা ব্যাংক অফ ইংল্যান্ডের, যেটা ইনফ্লেশনের উপর ডিপেন্ড করে এটা আপ অ্যান্ড ডাউন হয়ে থাকে, তো এখানে থাকছে যে এই যুদ্ধের কারণে মর্গেজ ডিলগুলো অনেকগুলো শ্রিঙ্ক হয়ে আসছে এবং প্রাইস আবার বেড়ে গেছে। তো সেক্ষেত্রেও কিন্তু এটা অন্যরকম জিনিস। আমরা জানি যে এটার ইম্প্যাক্ট অনেক দিকেই আছে। তো সেই ক্ষেত্রে প্রপার্টি মার্কেটের ক্ষেত্রে ওটা একটা ভিন্ন রকমের আনবে, কারণ আমরা জানি যে যারা স্পেশালি বাই-টু-লেট ল্যান্ডলর্ড আছে, পোর্টফোলিও ল্যান্ডলর্ড, তারা এখানে যে বিভিন্ন রকমের যে রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ হচ্ছে, ট্যাক্সের ক্ষেত্রে আছে, তারপরে বিভিন্ন লয়ের ক্ষেত্রে আছে, সেখানে কিন্তু শ্রিঙ্ক হচ্ছে, বাই-টু-লেট ল্যান্ডলর্ড শ্রিঙ্ক হচ্ছে। অনেকে মানে চিন্তা করছে কি না, ইটস নট নো মোর। এখন অনেকে আছে যে অন্যদিকে, অন্য বিজনেসের দিকে যাচ্ছে, ডাইভার্ট হচ্ছে আর কি, তারপরে ওভারসিজের দিকে যাচ্ছে। তো এটা ভ্যারি করবে, ইম্প্যাক্টগুলো থেকে যাবে। এটা আসলে খুবই একটা ডিফারেন্ট টাইপ অফ থিং। এখন যেমন চাইনিজ ইনভেস্টর এবং রাশিয়ান ইনভেস্টররা যথেষ্ট পিছিয়ে গেছেন এই বিষয়ে, এবং তারা ওয়েট অ্যান্ড সি একটা
ফর্মুলাতে চলছে যে কি আমরা হতো। যদি মানে পিছনে চলে যাই যে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ হলো তখন কি ইম্প্যাক্ট পড়ছে, তার আগে চলে যায় যদি কোভিড টাইমে কি হয়েছে, তো সেক্ষেত্রে প্রপার্টি মার্কেট নিয়ে যেহেতু আমাদের প্রপার্টি বিষয়ক অনুষ্ঠান, তো সেক্ষেত্রে চেষ্টা করি ম্যাক্সিমাম জিনিস রিলেটেড যেগুলো থাকে ওই তথ্যটা করে দেওয়া মানে পৌঁছে দেওয়ার জন্য, যেহেতু আমরাই একমাত্র পায়োনিয়ার হিসেবে আলহামদুলিল্লাহ চলে আসছি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডেটা ইনফরমেশন দেওয়ার প্রেক্ষাপটে আপনার সার্কামস্টেন্স আমার সার্কামস্টেন্স কম্পারেবল না। এক্সাম্পল, আপনি আমাকে দেখে ডাইভার্ট হবেন, আমি দেখে ডাইভার্ট হবো তা না, আপনাকে লেগ ওয়ার্ক করে নিতে হবে, জেনে বুঝে নিতে হবে, প্রফেশনালের পরামর্শ নিতে হবে। ক্যাটাগরি আছে বিভিন্ন সেক্টরে, এই হচ্ছে বিষয়। থ্যাংক ইউ ভেরি মাচ, ইজ ভেরি ইম্পর্টেন্ট। দর্শক চলে যাচ্ছে ছোট্ট একটি ব্রেকে, ব্রেক থেকে এসে আবার কথা বলবো আপনাদের সাথে। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। বলতেই যেটা বলতে হচ্ছে যে আপনারা আমাদেরকে ফোন করুন, কথা বলুন এবং বিভিন্ন প্রশ্ন নিয়ে আরিফ ভাইয়ের সাথে কথা বলুন। লাইভে কথা বলার জন্য যে নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিন নিচে, সেই নাম্বারে ফোন করুন। আরিফ ভাই, ব্যাক টু ইউ। টেক্সট মেসেজ এবং ইমেল অ্যাজ ওয়েল অ্যাজ ওরা জানে, তারপর বলে দেওয়া অনেকে আছেন যে আবার নিউ করে আসছে। সুপ্রিয় দর্শক, আমি চলে আসছি আপনার কাছে, একটা বেশ কয়েকটা ট্যাক্স আসছে, একজনের একটা ট্যাক্স ধরে আমি আসছি এরকম ভাবে যে বলেছেন, হ্যালো আই ওয়ান্টেড টু সেল মাই প্রপার্টি, need to discuss about the capital gain tax. Are you available to meet? Okay, so আপনাকে আমি এভাবে একটু কথা বলছি, অবশ্যই মিট করতে পারেন আমার ব্রিকল্যান্ড অফিসে, নেক্সট টাইম নিয়ে স্পেশালি বলবো যে ওভাবে আমি মানে কোনো চার্জ ছাড়া বিনামূল্যে অ্যাডভাইস টিপস দিয়ে থাকি আমার যতখানি ক্ষুদ্র জ্ঞানে যতখানি চলে সেই হিসাবে। তো প্রথমে থাকছে যে আপনি ওয়ান্ট টু সেল ইউর প্রপার্টি, অ্যান্ড এখানে কিন্তু জিনিসটা সম্পূর্ণ ক্লিয়ার না, তারপরে আমি জিনিসটাকে ধরে নিচ্ছি এভাবে যে আপনি একটা বাই টু লেটের প্রপার্টি যদি সেল করেন, সেখানে ক্যাপিটাল গেইন ট্যাক্সের কাহিনীটা চলেই আসে। আবার যখন আপনি রেসিডেন্সিয়াল প্রপার্টি সেল করলেন সেটার ক্ষেত্রে আসছে না, এখানে কথা থাকে অনেক সময় আছে ইনহেরিটেন্স ট্যাক্স অথবা ইনহেরিট করা প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি, সেক্ষেত্রে কিন্তু আবার ডিফারেন্ট থিং। তো সেক্ষেত্রে স্পেশালভাবে বলা হবে যে ভালো একজন অ্যাকাউন্টেন্ট স্বর্ণপূর্ণ হতে পারেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট স্পেশালি আপনাকে আরও বেশি বিশদভাবে এটা বলবে, জানাবে। তো এখন ক্যাপিটাল গেইন ট্যাক্সের ক্ষেত্রে যদি আপনার হয় যে আপনি বাই টু লেটের প্রপার্টির ক্যাপিটাল গেইন ট্যাক্সটা দিতে যাবেন, তো এটাও ডিপেন্ড করবে আপনি কতখানি পর্যন্ত এখানে ইকুইটি পেলেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি বাড়ির পিছনে কীরকম ধরনের ইনভেস্টমেন্ট করেছেন, মানে যখন থেকে কিনেছেন সেই অনুপাতে সেই সব ফাইলগুলো জিনিসগুলো আছে কি না আপনার কাছে। তো এখানে কিছু কিছু আসে, সে সময় আপনি এখানে অফসেট করতে পারবেন কিছু কিছু যেগুলো আপনার ইনভেস্টমেন্ট করা হয়েছে। তো তারপরে আপনার যে ইনকাম থাকবে, আপনি যে জেনারেলভাবে ইনকাম করছেন, এখন যদি হয়ে থাকে যে আপনার সিঙ্গেল নেমে কেনা হয়েছে অথবা ডাবল নেমে কেনা হয়েছে, আপনার জয়েন্টলি ইনকাম কীরকম আছে অথবা সিঙ্গেল নামে করলে কীরকম আছে, সেগুলো কিন্তু একটা ফ্যাক্টর আছে। তো এটাকে আরও স্পেসিফিকভাবে আমি বলবো যে আপনি আমাকে করেছেন, তাকে ট্যাক্স করেছেন, তাকে আমি বলবো যে প্লিজ ডু ট্যাক্স মি bit more. I'll try to assist you as much I can face to face বসে। তো যাই হোক, এটা ছিল একটা জিনিস নেওয়া। তারপর আশা ভাই আপনার কাছে আমি আবার ব্যাক করছি। জি আরিফ ভাই, আমি আপনার কাছে আসছি। তা আসার আগে আপনারা দর্শকদের বলতে চাইছি, দর্শক আমাদের এই প্রত্যেকটি অনুষ্ঠান যে আমাদের ফেসবুক এবং ইউটিউবে চলে গেছে, ইউটিউবে যে আমাদের পেজটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, অ্যাট দ্য সেম টাইম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ফেসবুকে যুক্ত হন। অ্যান্ড জাস্ট টু লেট ইউ নো দ্যাট আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান যে লাইভ হয় এবং সেই লাইভ প্রোগ্রামটি আমাদের এটা রিপিট হয় এভরি ফ্রাইডে 9:30 মর্নিংয়ে। আশা করি আপনারা যারা প্রথম 2 সেগমেন্ট মিস করেছেন তারা কিন্তু আপনারা দেখতে পারবেন। অ্যাট দ্য সেম টাইমস আমাদের এই মুহূর্তে কিন্তু এনটিভি থেকে, ইউটিউব এবং আমাদের ফেসবুক থেকে এটা লাইভ চলছে, সো আপনারা সেখানেও দেখতে পারেন। আরিফ ভাই, if I take a text, that text was last week আপনি বলেছেন যে making tax digital, what does it mean? Okay, in property. Sure, thank you. সুপ্রিয় দর্শক, যে আপনি করেছেন সেক্ষেত্রে আমি গত পর্বে একটুখানি বলেছিলাম, তারপর আবার জিনিসটাকে আবার রিপিট করছি এভাবে বলে যে এটি চালু হতে যাচ্ছে কয়েকদিনের মধ্যেই।
তো সেক্ষেত্রে আপনাকে থাকবে যে আপনার যে বাই টু লেটের ইনকামগুলো মানে এবং পাশাপাশি আপনার যে ইনকাম আছে সেটাকে সমন্বয় করে প্রতি কোয়ার্টারে আপনাকে HMRCর কাছে সাবমিট করতে হবে যে মেকিং ট্যাক্স ডিজিটাল। তো সেক্ষেত্রে থাকছে যে আমরা নর্মালি এই ক্ষেত্রে করে থাকি যারা সেলফ এমপ্লয়েড আছি, তারপরে যারা ইনকাম করছে হাই ব্র্যান্ডে আছে, তো তাদের এই জিনিসটাকে প্রতি কোয়ার্টারে মানে সাবমিট করতে হবে। সেখানে আপনাকে আবার যে ট্যাক্সের কাহিনীগুলো থাকবে আপনাকে দিতে হবে, সেটাও থাকবে। এখন যখনই কারো কম্বাইন্ড টুগেদার ইনকামটা যখন 50,000-এর উপরে হয়ে যাবে, তখন হচ্ছে কি আপনাকে এটা করতে হচ্ছে। এটা থাকবে আগামী 1 বছর পর্যন্ত। তারপরে পরের বছরে আবার চলে আসবে এটাকে 30,000 মানে চলে আসছে। তখন এই এরকম যারা ইনকাম করবেন তাদেরকেও এটা কিন্তু করতে হচ্ছে। তারপরে চলে যাবে আবার 20,000 তারপরের বছরে। তো সেই ক্ষেত্রে জিনিসটা দেখা যাচ্ছে কি আপনাকে আপ টু ডেট রাখতে হচ্ছে HMRCর কাছে, তা আপনার ইনকামের ক্ষেত্রে। সুতরাং স্পেশালি আপনারা অনেক সময় নিজেরা করেন, কিন্তু মানে আপনাদেরকে বলবো যে জিনিসটাকে প্রফেশনালভাবে নেওয়ার জন্য, বোঝার জন্য ভালো অ্যাকাউন্টেন্টের সাথে যোগাযোগ করে সেটাকে আপনি সাবমিট করবেন। আপনার যারা কারেন্ট অবস্থায় আছে, যেসব অ্যাকাউন্টেন্ট কাজ করছে, তাদের কাছেও কিন্তু আপনার যাওয়াটা বোঝাটা দরকার আছে। অনেক সময় আসলে প্ল্যানিংয়ের ক্ষেত্রে যেরকম সাবমিশন থাকছে যে নর্মালি 31 জানুয়ারির মধ্যে মানে এটাকে সাবমিট করার একটা থাকে, তো সেটাকে আপনাকে ওটাও করতে হচ্ছে। আবার পাশাপাশি কোয়ার্টারলি জিনিসগুলোকে আপনাকে দিতে হবে HMRC ল্যান্ড রেভিনিউর কাছে। তো এটা ছিল আশা ভাই, আপনার কাছে আবার ব্যাক করছি। Very informative, and people has to be always updated regarding that things. Otherwise, the first year, second year, third year, অটোমেটিকলি মানে লেটার ইস্যু হয়ে গেছে, মানে যারা ইনকাম করে আসছে লাস্ট ইয়ারে 50,000 তার কাছে অলরেডি মানে HMRCর কাছ থেকে মানে চলে গেছে এই জিনিসগুলো। অনেকে হয়তো বুঝবেন না যে হোয়াট ইজ দিস, পায় নাই, এরকম হতে পারে, অথবা অ্যাড্রেস চেঞ্জ করা হয়েছে কোনো কারণে, সেই কারণে আবার পোস্ট মিসিং হতে পারে। তো সেক্ষেত্রে যেহেতু মানে বলছি, সেই ক্ষেত্রে একটু নিজেকেও আবার দেখে নিতে হবে নিজের ভালোর জন্য। জি, অবশ্যই অবশ্যই। দর্শক, আমাদের প্রয়োজনেই আমাদেরকে আপডেট হতে হবে। ইট গোজ টু এভরিবডি, নট অনলি ইউ। সো দর্শক, আপনারা সময়ের সাথে তাল মিলিয়ে আপগ্রেডেড হওয়াটা সবার জন্যই ভালো। বিশেষ করে আমরা যারা এই লেডারে আছি, যারা প্রপার্টি লেডারে আছেন, তাদের জন্য তো এটা মাস্ট বলবো। দর্শক, আবারও একটু স্মরণ করে দিতে চাচ্ছি যে আমাদের যে টেক্সট নাম্বারটি রয়েছে, এই টেক্সট নাম্বারটা কিন্তু আমরা 365 ডেজ হোয়াটসঅ্যাপ নাম্বার হিসেবে ইউজ হয়, টেক্সট নাম্বার হিসেবে as well as হ্যাঁ। তো এই নাম্বারটি আপনারা আপনার সেভ করে রাখুন। সেভ করে রেখে যখন খুশি যদি কখনো কোনো প্রশ্ন মনে জাগে, তাহলে কিন্তু আপনারা এই নাম্বারে প্রশ্ন করতে পারেন। এবং আরিফ ভাই কিন্তু এটা অফ দ্য শো, বাসায়, কাজে, wherever it is. Even he told me sometimes that he's in a holiday and far away from London, like he's in Montego Bay or Dubai or in Australia, and he is doing that job for one of our valuable viewers. So আপনারা কখনোই দূরে না, আমাদের সাথে থাকার জন্য আপনারা যে কোনো সময় আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আরিফ ভাই, থ্যাংক ইউ ফর দ্যাট। ফর হোয়াট স্যার ভাই? আপনি আমাকে বলেছেন যে আপনি চেষ্টা করি দূরে থাকা অবস্থায় আপনি অনেকের টেক্সট মেসেজে এগুলো রিপ্লাই দিচ্ছি, ফোনও দিচ্ছি, ডিপেন্ডস অন টাইম সার্কামস্টেন্স মিলে আর কি। তো এটা আমরা অনেক সময় আমরা যখন হলিডেতে যাই, আমরা হয়তো অনেক সময় এটাকে একটা সাইডে রাখি, বাট আপনি ইউ টুক ইট দ্যাট মাচ পার্সোনাল দ্যাট ইউ কাম অ্যাক্রস এন্ড ইউ রিপ্লাই। আই ডু মাই বেস্ট লেভেল টু বি অনেস্ট। অনেক সময় আছে যে সব সময় সাথে পারা যাচ্ছে না, ওর পরের দিনে অথবা তার পরের দিনে। অনেক সময় আছে যে টাইপ অফ মেসেজ অথবা ইমেলগুলো সেই প্রেক্ষাপটে ধরেও কিন্তু আছে, যারা এমনি সেভ নাম্বারে আসে অন্য জিনিস। তারপরে আবার আছে কি যে আননোন নাম্বারগুলো স্পেশালি, তখন তাদের বিভিন্ন রকম কমপ্লেক্সও অনেক সময় থাকে, যেটাকে প্রায়োরিটি দিতে হয়। আবার অনেক সময় আছে যে পারিও না, আবার একটু রিমাইন্ডও করে দেওয়ার জন্য থাকে, যেটা আমি বলে থাকি যে প্লিজ ডু কল মি অর টেক্সট মি অর ইমেল মি এগেইন, যাতে সে ব্যস্ততার মাঝেও যেন ব্যালেন্স করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। কারণ
ইট ইজ নট এ ডে অর এ মান্থ অর এ ইয়ার। দর্শক, এটা চলছে গত 12টি বছর, এবং আবারও স্মরণ করে দিচ্ছি, আমাদের 12 বছরের শেষ শো কিন্তু আজকে। নেক্সট মান্থের ফার্স্ট শো হবে আমাদের 13 বছরের প্রথম শো। সো উই ফিল গুড, উই আর really happy. We thanks to Almighty that He gave us that strength and energy, and we've been doing from the day one till today together. That's one of my achievement, Arif bhai. না, অফকোর্স সেটা মানে ব্যাপারটা হচ্ছে কি আসলে To be যেটা very honest. এনটিভির যে অনেকগুলো লাইভ প্রোগ্রাম চলে, তো কোভিডের সময় কিন্তু আমরা রেগুলার প্রোগ্রাম করেছি, মানে বিকজ অফ দিস ইজ এ ডিফারেন্ট টাইপ অফ মানে সেবা দেওয়ার জন্য। কিন্তু আমরা এখানে এসে পর্যন্ত করছি, সেই জন্য বলছে যে মানে এনটিভির সিইও এবং আদার পিপল বলছে যে কোভিডের মধ্যে আপনারা এখানে যে সার্ভটা করেছেন এটা রিয়েলি প্রশংসার দাবি রাখে। না, আমরা we had a very good feedback from the community as well. That's And right. কমিটি বলতেই দর্শক আপনাদের বোঝাচ্ছে। সো আপনারা যখন খুশি তখন কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থ্রু ইমেল, টেক্সট এবং আমাদের কল দিয়ে। সো দর্শক, আমাদের হাতে আর 60 সেকেন্ডস আছে ফর দিস টু এন্ড আপ দিস সেগমেন্ট। সো আবারও মনে করে দিতে যাচ্ছি যে এই অনুষ্ঠানটি আবার রিপিট হবে this Friday 9:30 in the morning. সো আপনারা যারা দেখেননি তারা কিন্তু অবশ্যই দেখবেন, এবং আমাদের ইউটিউব এবং ফেসবুকে কিন্তু এটা চলে গেছে, এবং আপনারা সেখানে যেয়েও কিন্তু আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান দেখতে পাবেন। আরিফ ভাই, চলে যাচ্ছি ছোট্ট একটি ব্রেকে। আমি জানি যে আপনার কাছে বেশ কিছু রয়েছে। দর্শক, প্রশ্ন করুন, কথা বলুন আমাদের সাথে, বিভিন্ন জিনিস জেনে নিন, এবং আবার দেখা হবে একটু পর। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। আমাদের এইটা লাস্ট সেগমেন্ট ফর দিস শো, অ্যান্ড আমরা আবারও চলে যাচ্ছি একটি ইমেলে। যে ইমেলটা এসেছে, ইমেলটা ছিল আরিফ ভাই আপনার কাছে, যে রেন্টালস রাইটে মোল্ড এবং ডাম্পে কি কি ভূমিকা আছে? জিনিসটা আসলে একটু বলতে হবে ডিফারেন্ট অ্যাঙ্গেল নিয়ে, কারণ এই রেন্টার সাইটের বিলের মধ্যে অসংখ্য জিনিস চেঞ্জ হচ্ছে। আমার একটা কলার আছে, আমি একটা কল নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া প্রশ্নটি করুন। জি ভাইয়া, আমি এই জেলে বাসা থেকে মারতে পারবো না ভাইয়া। সরি, আপনি স্টুডিও কথা বলছেন ভাইয়া, বলেন। কথা বলছেন, প্রশ্নটি করুন। ভাইয়া, আমি একটা জানতাম ভাইয়া, ল্যান্ডলর্ডের একটা নয়া একটা জিও করতে জানি, রোল করতে কিনা বলতে নি আপনি, বুঝছেন আমার কথা? না ভাইয়া, বলেন আবার। এখন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল থেকে করেন না যে ল্যান্ডলর্ডের যে মনোরম নয়া একটা রোল চালু করছে সরকারে। জি জি, যে রেন্টের ব্যাপারে। এখন আমার একটা কোড আছে, আমি কোডটা দিলে কাউন্সিলরে পাড়া, বুঝছেন? হ্যাঁ, অর্থাৎ আমি ডাইরেক্ট কাউন্সিল দিচ্ছি না, আমার একটা দিলেছি আমি কোম্পানি দিচ্ছে কাউন্সিলরে। তো একটা লিগে কিছু আমি কোনো এর মাঝে কিছু করতেই পারি, ওটা জানতাম। ওকে, ঠিক আছে, আপনি ফোনটা রাখেন, আমি আপনাকে একটুখানি ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করছি। সুপ্রিয় কলার, আপনি যে কলটি করেছেন, আপনার কাছে বলা এভাবে আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন, যে জিনিসটা থাকে অনেক সময় যে আমরা ল্যান্ডলর্ড হিসাবে দায়িত্ব নেই, সেক্ষেত্রে এজেন্সিকে নিযুক্ত করা হয়, আবার এজেন্সি অন্যরকমভাবে বিভিন্ন টাইপ অফ ট্যালেন্ট দেয়। তো এখন থাকছে যে আপনার ডিলটা কিভাবে আছে, সেটা একটা ফ্যাক্টর। রেন্টার্স রাইট বিলের প্রেক্ষাপটে জিনিসটা থাকবে, যখনই আপনি এইটা নোটিশ দিতে যাবেন টেনেন্টকে, সেই ক্ষেত্রে তখন যদি এটা এএসটি যেটাকে বলা হয়, অ্যাসোসিয়েট হোল্ডার টেনেন্সি এগ্রিমেন্ট, এটা যদি আপনার এজেন্সি করে থাকে, সেই ক্ষেত্রে যদি এজেন্সি কাউন্সিলের টেনেন্টের সাথে ডাইরেক্ট করে থাকে অথবা কাউন্সিলকে ডাইরেক্ট দিয়ে থাকে, সেখানে থাকছে বিভিন্ন রকম। এখন এগ্রিমেন্টটা আপনার সাথে অ্যাজ এ এজেন্ট একটা জিনিস, আবার হচ্ছে এজেন্টের সাথে
কাউন্সিলের টেন্ট কাউন্সিলের আরেকটা জিনিস, কিন্তু এখানে কিন্তু ভাগ আছে, অনেকগুলো ডিভিশন আছে, কিন্তু কোন পর্যায়ে আছে এটাকে বুঝে নিতে হবে। তো আমি আপনাকে বলবো যে আপনি কাইন্ডলি একটু চেক করে নেবেন, এটা চেক করে নিয়ে আপনি জানতে চাইবেন আপনার এজেন্সির কাছে, ইউ হ্যাভ এ রাইট টু ডু সো মেনি থিংস। আপনি আপনার এজেন্সিকে এভাবে বলতে পারেন যে এই ফর্মেটে আমি কীভাবে পড়বো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তখন তারা আপনাকে বিস্তারিত জানাবে। আর যে ট্যাক্স নাম্বারটি আছে, যদি তারপর আপনি কিছু জানতে চান, আমি চেষ্টা করব আরও কিছু তথ্য দেওয়ার আমার অন্য টাইমে অ্যাজ ওয়েল এস, বাট এর মধ্যে কিন্তু আপনি আপডেট হয়ে নেবেন আপনার এজেন্সির কাছ থেকে। আশু ভাই। ধন্যবাদ আরিফ ভাই। ধন্যবাদ দর্শক আপনি সুন্দর প্রশ্ন করার জন্য। আরিফ ভাই, আমি আবার চলে যাচ্ছি যে মোল্ড এবং ডাম্প নিয়ে যে রেন্টালস রাইট নিয়ে কথা শুরু করেছিলেন, ইফ ইউ ক্যান কন্টিনিউ। থ্যাংক ইউ আশু ভাই। জিনিসটা ছিল এভাবে যে রেন্টালস রাইট বিলের বিভিন্ন রকমের জিনিস চেঞ্জ আসছে, ভ্যারাইটি সাইডে আসছে। তো সেই ক্ষেত্রে একটা দেখা যাচ্ছে যে মোল্ড এবং যে ডাম্পনেস আছে গ্রেটার ইউকেতে প্রচুর পরিমাণে, বলতে হবে 6.4 মিলিয়ন প্রপার্টিজ আছে যেগুলো এই মোল্ড এবং ডাম্প থেকে যাচ্ছে। তো এখানে আপনারা জানেন যে মানে এটাকে যদি আরেকটু ডিভিশন ভাগ করবেন, 27% প্রপার্টিজের মধ্যে এই মোল্ড অ্যান্ড ডাম্পনেসটা আছে। তো এখন এটা আপনার রেন্টার্স রাইটের ক্ষেত্রটাকে আরও বেশি কড়াকড়ি করা হচ্ছে। আপনারা হয়তো জেনে থাকেন, আমি বছর 2-3 আগে একটা আপডেট দিয়েছিলাম যে বাসা মোল্ডের কারণে বাচ্চার মৃত্যু হয়েছিল। সেই মৃত্যুর প্রেক্ষাপটে সেটাকে গভর্নমেন্ট এটাকে ল করেছিল এভাবে স্ট্রংলি যে কোনোভাবে এরকম ধরনের হলে সেটা এজেন্সি ল্যান্ডলর্ড যেভাবেই হোক না কেন এটাকে টেকিং ইট ভেরি সিরিয়াস। তো অনেক সময় আছে আমরা সিস্টেম ফলো করি ইন জেনারেলভাবে, আবার অনেক সময় আছে যে প্রপার্টিতে অটোমেটিকভাবে ডাম্প মডেলেন্সটা চলে আসে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে এটার প্রেক্ষাপটে এটা ল্যান্ডলর্ড এবং অথবা এজেন্সি যদি ম্যানেজ করে, সেখানে আপনাকে কমপ্লেন করতে হবে, আপডেট দিতে হবে, এবং সেক্ষেত্রে যদি অনীহা প্রকাশ করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার রাইটস আছে অ্যাজ এ টেন্যান্ট হিসেবে অনেকখানি চলে যাওয়ার। তো এখানে আবার থাকছে যে এই লটাকে এভাবে করা হচ্ছে, এখানে রেন্টার্স রাইট রিফর্ম মানে এটাকে ভালোভাবে করা হয়েছে যাতে কোনো রকম এখানে জরিমানার কাহিনী কিন্তু চলে আসছে। তো আপনারা একটু দেখে নেবেন যে যাতে আপনার কোনো এরকম হচ্ছে কিনা। আবার আপনাকে ওইভাবে মেনটেন রাখতে হবে অ্যাজ এ টেন্যান্ট হিসেবে, অথবা নিজের ঘরে যদি এটাকে মানে রিডিউস করার জন্য কিছু কিছু ফর্মুলা ইউজ করা দরকার আছে ভেন্টিলেশন প্রপার্টির ক্ষেত্রে, এবং অনেক সময় আছে আপনারা এই বিভিন্ন রকমের ক্যাটাগরিটাকে বুঝতে হবে যে কোন ধরনের ডাম্পনেসটা হচ্ছে। তো যাই হোক, এটা দেখে নেবেন আপনারা, এটা কারণ মানে হেলথ অ্যান্ড সেফটির একটা বিগ ইস্যু থেকে যায়, সেটা পরিবারে যেই হোক না কেন। আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। ডাম্প ইজ কিলিং সো মেনি ওয়েজ। না, এই জন্য মানে ল করা হয়েছে বাচ্চা 2 বছরে মারা যাওয়ার প্রেক্ষাপটে করা হয়েছে। আপনার ভালো লেগেছে যে আপনি পেনাল্টির ব্যাপারটা বলেছেন। না, এটা আসলে জিনিসটা হচ্ছে কি আমরা অনেক সময় গাফিলতি করি, মানে করব, আবার হচ্ছে কি যেটা হেলথের ইস্যু যেহেতু আছে পাশাপাশি সেখানে করার বিষয় আছে। এখন আপনি যদি না করেন, এখন সে প্রপার জায়গাতে গেলে সেটা ল্যান্ডলর্ডের জরিমানা করা হবে। ল্যান্ডলর্ড যদি বলে আবার যে না আমার এজেন্সি আছে, তখন এজেন্সির সাথে আবার মানে ল্যান্ডলর্ডের কীরকম ধরনের এগ্রিমেন্ট আছে সেটার প্রেক্ষাপট আছে যে এখন জানানো হলো করলো না। আবার অনেক সময় আছে যে আমরা অ্যাবিউজ করি ল, এরকম ধরনের অসংখ্য পিপল আছি আমরা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে মানে টেন্যান্ট এরকম করছি, ভেন্টিলেশন করছে না, এদের টেন্যান্টকে দোষ দেওয়া হচ্ছে। আবার বাসার যে মোল্ডের যে ওইটা মানে 27% প্রপার্টিজ ইউকেতে চিন্তা করা যায়, যেটা 6.4 মিলিয়ন প্রপার্টিজ আছে যেগুলো ডাম্প ইস্যুর মধ্যে আছে। It's going to affect the whole community. Of course it is. It's like a NHS হেলথ ইস্যু। আপনি আসেন, সে বাচ্চা হোক, অ্যাডাল্ট হোক, বৃদ্ধ হোক, হ্যাঁ, affected. আর landlord এবং tenant interlinked together. That's right. At the same time, say health issue is a NHS involved, and it's a NHS involved with the government. দর্শক, সব কিছু কিন্তু একটা চেইন। সেই চেইনের মাধ্যমে আমরা যদি একটা ডিপার্টমেন্ট ঠিক না রাখি, আরেক ডিপার্টমেন্টকে এফেক্ট করে, এবং সবচেয়ে বড় জিনিস হলো আপনার হেলথ। সো আশা করি প্রপার্টি তখনই ভালো হবে যখন আপনার হেলথ ভালো থাকে। দর্শক, আমরা আবারও চলে যাব খুব শিগগিরই এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে। তার যাওয়ার আগে
আমি আরিফ ভাইকে বলবো আমাদের হাতে এখনো 3 মিনিট সময় আছে। সবাই আমার কাছে কয়েকটা আছে, আমি মানে শুরু করে ফেলাই। হ্যাঁ, আপনি প্লিজ কাইন্ডলি একটু বলছি কিসের জন্য দর্শক আপনাদের কাছে যে কিছু আপডেট ছিল, আমি চেষ্টা করি অ্যাজ মাচ অ্যাজ পসিবল সামারি দিয়ে হলে আপনাদের পৌঁছে দেওয়ার সময় প্রেক্ষাপট তো থাকছে। যেটা গভর্নমেন্ট আপনারা জানেন যে প্ল্যান করছে যে বাড়ির মধ্যে যে প্রপার্টি থাকে যেটাকে ইপিসি বলা হয় থাকে, সেই ইপিসিটাকে যদি স্ট্যান্ডার্ড ভাবে না হয় এটা রিডিউস করে 2030-তে নিয়ে আসছে, যেটাকে আপনার এখানে থাকতে হবে সি গ্রেডের থাকতে হবে। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট প্ল্যান করছে এভাবে যে প্রায় 5 মিলিয়ন হোমকে টার্গেট করে পুরো আপগ্রেড করা হবে। তো সেক্ষেত্রে থাকছে ইনসুলেশন, হিটিং সিস্টেম, ক্লিনিং সিস্টেম। আপনারা জানেন হিট পাম্প বলে একটা কথা আসছে, যেটা নর্মাল ট্রেডিশনাল বয়লার থেকে অন্য ফর্মেটে যাবে, যেটা কস্টলি। সেখানে আসছে যে এই ক্ষেত্রে গভর্নমেন্ট কিছু গ্র্যান্ট দিবে অ্যাজ ওয়েল অ্যাজ। তো এই গ্র্যান্টটা পাওয়ার প্রেক্ষাপটে থাকছে যে আপনি সেখানে আপনি নিজে থাকছেন নাকি আপনি ভাড়া দিয়েছেন নাকি ট্যানেন্ট আছে, কোন ধরনের ট্যানেন্ট আছে, যে বেনিফিটেড ট্যানেন্ট আছে কিনা, আবার নর্মালভাবে আছে কিনা। তো সেক্ষেত্রে 15 বিলিয়ন পাউন্ড মানে গভর্নমেন্ট এখান থেকে স্পেন্ড করবে এই পারপাসের জন্য। তো আপনারা দেখে নেবেন, এটা থাকছে যে আপনি ল্যান্ডলর্ড হিসেবে আপনার কিছু দায়িত্ব থেকে যাচ্ছে, আবার নিজে বাসায় থাকছেন, এখানে এনার্জি বিলটাও কিন্তু ও ক্ষেত্রে আপনার রিডিউস হচ্ছে। তো এক্ষেত্রে আপনারা দেখে নেবেন যে আপনার কোন পর্যন্ত আছে। এ ছিল একটা আপডেট। আশা ভাই আমাকে সঙ্গে দিচ্ছেন সময়ের প্রেক্ষাপট, আবার আমি আর একটা আপডেটে চলে যাচ্ছি এইভাবে যে দর্শক আমি চেষ্টা করি আপনার কাছে বিভিন্নভাবে পৌঁছে দেওয়ার জন্য ডাটা ইনফরমেশন, বিভিন্ন ফ্যাক্টরে প্রপার্টি রিলেটেড টু এনিথিং অ্যাজ মাচ আই ক্যান। তো আমি বলেছিলাম গত সপ্তাহে একটা কথা, দুবাই সংক্রান্ত একটা কথা, যেটা মানে মিডল ইস্টে যে ইরান এবং ইসরায়েলের যে ইউএসের মানে প্রেক্ষাপটে এখানে মিডল ইস্টে অনেকটা মানে এফেক্টেড হয়েছে। তো সেক্ষেত্রে দুবার কথা বলেছিলাম যে কোন ক্ষেত্রে আসে আমরা ইনভেস্টমেন্টের কথা চিন্তা করতে পারি কিনা। সেটাকে বলেছিলাম এভাবে যে এটা একটা পার্ট হতে পারে যে আমরা যারা এই ক্ষেত্রে দেখছি যে প্রপার্টি অনেক রিডিউস হচ্ছে, এখানে কি ইনভেস্টমেন্ট করা যাচ্ছে কিনা, আপনার জন্য সুবিধা হচ্ছে কিনা। এখন চলে আসবে আপনার কাছে এভাবে বলার জন্য সৌদি আরবকে টার্গেট করা হয়েছে, যে আপনারা জানেন যে 2030-তে যে এক্সপো হচ্ছে এবং ফিফা ওয়ার্ল্ড কাপ 2034-এ আসছে। তো এই ক্ষেত্রে অনেকে কিছু ইনভেস্টর আসেন ছোট বড় মিডিয়াম ক্যাটাগরিতে, তারা ইনভেস্টমেন্ট করছেন আগের থেকে অ্যানালাইসিস করে। তো আপনারা যারা কেউ যদি চিন্তা করে থাকেন দেখে নেবেন এরা আপনার জন্য স্যুট করে কিনা। চলে আসছে আশা ভাই আপনার কাছে ব্যাক টু ইউ। ধন্যবাদ। একবারে বিদায় নিয়ে আসুন। একবার বিদায় নিয়ে আসে। সুপ্রিয় দর্শক, আপনারা যেখানে বসে দেখছেন ওয়ার্ল্ডের আমার প্রোগ্রামটি, সবার প্রতি প্রীতি শুভেচ্ছা জানিয়ে লন্ডনের রেড ব্রিজ থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের চলে যেতে হচ্ছে। চলে যাওয়ার আগে আমাদের প্রপার্টি শর্ট টিপস আমরা সবসময় দিয়ে থাকি। শুধু বলে যাব যে প্লিজ ট্রাস্ট দ্য প্ল্যান অফ দ্য অলমাইটি। Even you know that you don't understand it, still follow that. ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।